এর আগের ক্লাসগুলোতে আমরা অফলাইনে অর্থাৎ আমাদের লোকাল যে কম্পিউটার, সেই কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং সেটা কিভাবে একটা সাইট তৈরি করা যায়, সেই ওয়ার্ডপ্রেসের বিভিন্ন অপশনগুলো আমরা দেখছি। তো আজকে আমরা দেখবো যে অনলাইনে অর্থাৎ আমাদের একটা সার্ভারে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি কিংবা আমাদের একটা সাইট তৈরি করতে পারি। এই জন্য আমাদের যে জিনিসটা প্রথমে লাগবে যে আমাদের একটা ডোমেন নিতে হবে। ডোমেন জিনিসটা কি? ডোমেন হচ্ছে যে যেই নামে আমাদের ওয়েবসাইটটা দেখা যাবে। যেরকম আমরা একটা ওয়েবসাইটে ঢুকছি, এই ওয়েবসাইটটার ডোমেন হচ্ছে www.whois.com। এটা হচ্ছে এই সাইটটার ডোমেন। অর্থাৎ এইটা এই 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 লেখাটা যখন আমরা এই আমাদের হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে আমরা অ্যাড্রেস বারে এই লেখাটা লিখে আমরা যখন এটা হচ্ছে সার্চ দিব, তখন আমরা এই সাইটটা ভিজিট করতে পারবো। একইভাবে যে কোনো সাইটের জন্য একটা ইউনিক নাম থাকে। যেরকম আমরা যদি গুগলে আমরা হচ্ছে গুগলের পেজটা দেখতে চাই, তাহলে আমরা কি লিখবো? www.google.com। এরকম প্রত্যেকটা সাইট তৈরি করার জন্য সেই সাইটের একটা হচ্ছে ইয়ে লাগবে, অর্থাৎ ডোমেন লাগবে। অর্থাৎ ওই সাইটটার যে নাম হবে সেই নামটাকে আমরা বলা হয় ডোমেন। তো ডোমেন এই জিনিসটা হচ্ছে ইউনিক হতে হবে, অর্থাৎ আমি যে ডোমেনটা নিতে চাই সেই ডোমেনটা যেন আগে কেউ ব্যবহার করে না, এরকম একটা ডোমেন আমাকে বাছাই করতে হবে। তো এই বাছাইটা আমরা করার জন্য আমরা অনলাইনে অনেক ওয়েবসাইট পাবো যেগুলো আমাদেরকে বলে দিবে আসলে এটা আগে কেউ ব্যবহার করছে কিনা। তো আমরা একটা সাইটে ঢুকছি, যে সাইটটার নাম হচ্ছে whois.com। তো এখান থেকে আমরা জানতে পারবো যে আমরা যে ওয়েবসাইটটা ব্যবহার করতে চাচ্ছি এই সাইটটা অর্থাৎ এই ডোমেন নামটা অ্যাভেলেবল আছে কিনা। যেরকম আমরা একটা সাপোজ আমরা একটা সিলেক্ট করলাম যে www.bdcivil.com। তো এটা লিখে আমরা যদি সার্চ দেই, তো এইটা যদি থাকে তাহলে আমাদেরকে লেখা দিবে যে অ্যাভেলেবল, অর্থাৎ এটা আছে, কেউ ব্যবহার করে নাই। আর এটা যদি না থাকে তাহলে আমাদেরকে সে লেখা দেবে যে আনঅ্যাভেলেবল, অর্থাৎ এটা নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা bdcivil.com ইজ অ্যাভেলেবল এবং 1 বছরের জন্য আমাদেরকে এটা হচ্ছে $9.88 আমাদেরকে এটা প্রাইসটা বলতেছে। তো এই ডোমেনটা কিনতে হলে আমরা যখন 1 বছরের জন্য আমাদেরকে $9.88 যদি আমরা দিই, তাহলে এটা 1 বছরের জন্য তারা এই ডোমেনটা বরাদ্দ দিবে। তো এরকম আমরা এই ডোমেনটা আমাদের প্রথমে কিনতে হবে। তো ডোমেনটা কেনার পরে এরপর আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা যখন ওয়ার্ডপ্রেস কাজ করতে চাইছি, তো ওয়ার্ডপ্রেসটা আমরা লোকাল সার্ভারে ওই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা রাখতে হয়েছে। ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমরা লোকাল সার্ভারে যখন রাখছি, তখন ওই আমাদের ব্রাউজারে যখন আমরা যে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস দেখছি, তখন ওয়ার্ডপ্রেসের সাইটটা চলে আসছে। তো একইভাবে আমরা যে এই নামের জন্য আমরা একটা ওয়েবসাইট বানাবোই, তো এই ওয়েবসাইটের ফাইলগুলো যেখানে রাখবো, সেটা যখন অনলাইনে রাখবো তখন একটা সার্ভারে এটা রাখতে হবে। তো এই সার্ভারটা আমাদেরকে ভাড়া নিতে হবে, সার্ভারটা কারো কাছ থেকে নিতে হবে। তো এই নেওয়ার জন্য বিভিন্ন রকম সার্ভার, যেরকম হুইস, এরাও হচ্ছে এরকম যে হোস্টিং, অর্থাৎ এটাকে আমরা বলি হোস্টিং, তারা এই হোস্টিং এখানে ইয়ে করে। তো হোস্টিং এ আমরা হচ্ছে একটা নিতে পারি লিনাক্স হোস্টিং, একটা হচ্ছে উইন্ডোজ হোস্টিং। তো বেসিক্যালি আমরা লিনাক্স হোস্টিংটা, এটার সিকিউরিটি ভালো, এটা আমরা নিয়ে থাকি। তো আমরা একটা লিনাক্স হোস্টিং এর মধ্যে ঢুকলাম। তো লিনাক্স হোস্টিং এ ঢোকার পরে এখানে আমাদের তারা দেখাচ্ছে আসলে যে তাদের প্রাইসটা কত। যে এখানে দেখাচ্ছে যে প্রথম যেটা ইকোনমি লিনাক্স হোস্টিং, এটা তারা পার মান্থ $2.28 করে যাচ্ছে। আরেকটা এরপরে যেটা অপশন আছে অ্যাডভান্স লিনাক্স হোস্টিং, সেটা তারা হচ্ছে 3.88 এটা যাচ্ছে। তো এইখানে আমরা এটা কিনতে চাই, তাহলে আমরা এখানে সাপোজ আমরা এটা কিনতে চাইলাম, তো আমরা এখানে বাই নাও ক্লিক করলাম। করার পরে এখানে বলতেছে আই হ্যাভ আই অলরেডি হ্যাভ এ ডোমেন নেম, মানে যদি আমার আগে থেকে একটা ডোমেন নেম থাকে, তাহলে আমি ওই ডোমেন নেমটা এখানে আমরা দিয়ে দিব। যদি আগে থেকে আমরা ওটা কিনে থাকি, তো ওই ডোমেন নামটা কিনে দেবো। আর যদি ডোমেন নামটা আমরা কিনি নাই এখনো, ওই ডোমেন নামটা ওই সার্ভারে যারা তাদের থেকে কিনবো, তাহলে দিতে হবে আই ওয়ান্ট টু বাই এ নিউ ডোমেন নেম। অর্থাৎ ডোমেন হোস্টিং দুইটা আমরা একসাথে যাচ্ছি জায়গা।
তো আমরা যেই নামটা এখানে লিখছিলাম তো ওইটা আমরা লিখি, আমরা যেটা লিখছিলাম বিডি সিভিল .com। তো এই নামটা আমরা যেহেতু এখনো এটা কিনি নাই, তো এইটা আমরা লিখলাম যে আই ওয়ান্ট টু বাই দিস নিউ ডোমেন। ডোমেনটাও কিনতে চাই, প্লাস যেই হোস্টিংটা আমরা সিলেক্ট করছি অর্থাৎ $2.88 সেই হোস্টিংটা সহ আমরা এটা কিনতে চাই। তো এইটা লেখার পরে আমরা লিখবো কন্টিনিউ টু চেক আউট। কন্টিনিউ টু চেক আউট করার পরে আমাদেরকে এখানে তার অপশন দিছে শপিং চার্ট, অর্থাৎ এটা কেনার জন্য আমাদেরকে বলতেছে। তো আমরা হচ্ছে এটা প্রথমে আমরা এটা সিলেক্ট করব, চেক আউট করার জন্য আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে টোটাল হচ্ছে $9.88 এটা চেক আউট দিলাম আমরা। তো শপিং চার্ট যদি আসার পরে এখন এখানে আমাদের হচ্ছে এখানে আমাদের আগে একটা অ্যাকাউন্ট লাগবে এখানে। তো এই অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে এখানে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্ট করলে আমাদের ওই অ্যাকাউন্টে তো আমাদের নাম যাবে এবং আমাদের যেই যার মাধ্যমে, যেহেতু এটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা ভালো সাইট, তো এখানে তারা কি কি অপশনে তারা টাকাটা নিবে সেটাও এখানে তারা বলে দিবে। অর্থাৎ এদেরকে এখানে আমাদের হয়তো মাস্টার কার্ডের মাধ্যমে কিংবা ব্যাংকের মাধ্যমে কিংবা হচ্ছে পেপালের মাধ্যমে তাদেরকে টাকা পে করতে হবে। তো যেহেতু এটা আমাদের জন্য একটু সমস্যা, হয়তো অনেকের কাছে এরকম মাস্টার কার্ড কিংবা ইয়ে নাই, তো এইসব হোস্টিং আমাদের দেশেও অনেকে এরকম এই হোস্টিংটা দিয়ে থাকে। তো আমরা আমাদের দেশে যারা দিয়ে থাকে আমরা সাধারণত তাদের থেকে এই হোস্টিংটা নিব। তো এইভাবে আমরা একটা ডোমেন এবং হোস্টিংটা আমরা দেশে যাদের থেকে নিব তাদের বিভিন্ন পদ্ধতি থাকবে। হয়তো দেশীয় কোনো পদ্ধতি, যেরকম আমাদের এখানে বিকাশ কিংবা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে টাকাটা পে করে দিলে, তাদের অ্যামাউন্টটা পে করে দিলে তারা ওইভাবে আমাদেরকে দিয়ে দেবে। তো এইভাবে আমরা ডোমেন এবং হোস্টিং কেনার পরে একটা আমরা ডোমেন এবং হোস্টিং পাবো। তো আমরা একটা ডোমেন এবং হোস্টিং কিনছি যেটার নাম হচ্ছে www. বিডি সিভিল ইঞ্জিনিয়ারিং.com এই ডোমেনটা আমরা কিনছি। তো এটা কেনার পরে এটা যখন আমরা সার্চ দিব, তো এই ডোমেনটা যাদের থেকে আমরা এটা এইচকেপি হোস্ট এর থেকে আমরা এই ডোমেনটা কিনছি। তো এখানে আমরা যেহেতু এখনো কোনো ফাইল আপলোড করি নাই, এজন্য এখন এটা এই অবস্থায় দেখাইতেছে। তো এই ফাইল এখানে আমাদের এখন আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কিংবা যে কোনো কোডিং এর মাধ্যমে আমরা এখন একটা ওয়েবসাইট আমাদের নিয়ে আসতে হবে। তো এটাই আমাদের যেই ডোমেন, যেই ডোমেনে আমরা কিনছি এবং ডোমেনের সাথে সাথে আমরা হোস্টিংও কিনছি, এই জন্য আমাদের এই স্পেসটা দেখাইতেছে। তো এখানে আমাদের এখন আমরা যেই সাইটটা বানাতে চাই সেই সাইটটা আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো আমরা যখন লোকাল সার্ভারে কাজ করছি তখন ওইটা ছিল আমাদের কম্পিউটার হার্ড ডিস্ক, কিন্তু আমরা যখন অনলাইনে কাজ করব তখন আমাদেরকে আমরা যেই জায়গায় যেই ফোল্ডারে কাজ করব কিংবা যেই জায়গায় কাজ করব সেটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল এটাকে আমরা এটাতে যাওয়ার জন্য আমরা যে কাজ করব যে আমাদের যে সাইটটা আছে অর্থাৎ আমাদের যে ডোমেন আছে সেই ডোমেনটার নাম লেখার পরে একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে লিখবো হচ্ছে কন্ট্রোল প্যানেল, সি প্যানেল লিখবো, CPANEL। অর্থাৎ আমাদের যে ডোমেন নাম আছে সেই নামটা লেখার পরে এখানে লিখবো সি প্যানেল, লেখার পরে আমরা এখানে তো এখন আমাদের ওখানে ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। তো ইউজার নেমটা হচ্ছে আছে, আমাদের এখানে লগইন ইনফরমেশন আছে। তো এখানে ইউজার নেমটা আমরা দিব। ইউজার নেমটা এখানে হচ্ছে আমরা ইউজার নেম দিলাম বিডি সিভিল ই, আর পাসওয়ার্ড যেটা এটা তো একটা সিক্রেট একটা পাসওয়ার্ড থাকবে যেটা আমরা যখন যাদের থেকে কিনবো তারা আমাদেরকে জিনিসটা দিয়ে দিবে। তো
ওই আমরা ওই পাসওয়ার্ডটা এখানে আমরা যেটা দিছে সেটা প্রপারলি এখানে আমরা ইনপুট করব। তো আমাদের এটা যদি পাসওয়ার্ডটা ঠিক মতো দেওয়া হয়, তো দেখা যাচ্ছে পাসওয়ার্ডটা ঠিক মতো এখানে হয় নাই। আমরা আরেকবার দিই এটা। এখানে আমাদের প্রথমে সিভি লিখলাম, তো এটা সহজে দেওয়ার জন্য আমরা এটা আগে থেকে একটু যদি আমরা লিখে নিই, তো জিনিসটা আমাদের আরো সহজ হবে। তো আমরা যখন পাসওয়ার্ড এবং ইয়ে দেওয়ার পরে আমাদের সি প্যানেলে লগ ইন করবো, তখন আমাদের সি প্যানেল এরকম আসবে। তো এখানে আমাদেরকে সাইট কিভাবে চলবে এই জন্য একটা ইয়ে দেখাতে যাচ্ছে, তো আমরা এটা এখন দেখবো না, নো থ্যাঙ্কস। তো এরপরে আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা এখানে ফাইল ম্যানেজার, অর্থাৎ এখানে যে ফাইলগুলো আমরা রাখছি সেটা একটা ফোল্ডারের মধ্যে থাকবে, যেটা ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজারের মধ্যে গেলে আমরা দেখতে পাবো আসলে এখানে আমাদের কি কি ফাইল আছে, অর্থাৎ আমাদের সাইটে কি ফাইল এখন আছে সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো ফাইল ম্যানেজার পেজটা আসার পরে আমরা এটা সে আমাদের ফাইল ম্যানেজার। তো এই ফাইল ম্যানেজারের মধ্যে আমরা হচ্ছে public.html, আমরা যেরকম হচ্ছে ইয়ের সময় লোকাল সার্ভারে জাম্পে যখন কাজ করছি তখন htdocs এর মধ্যে htdocs নামে একটা ফোল্ডার ছিল, সেই ফোল্ডারের মধ্যে আমরা সব ফাইলগুলো রাখছি। এখানে public.html এর মধ্যে আমরা সব আমাদের প্রয়োজনীয় সব ফাইলগুলো রাখবো, যেগুলো আমরা আমাদের সাইটে ব্যবহার করব। তো এখন এই ফাইলগুলা অর্থাৎ আমরা হচ্ছে আমাদের সাইটটা যেহেতু এখন একটা ইয়ে দেয়া আছে, এই জন্য এটা দেখাইতেছে, তো আমরা এগুলো এখানে রাখবো না, যেহেতু এগুলো আমরা নতুন একটা এখানে ইনপুট করব। অর্থাৎ এখন আমাদের সাইটটা যে অবস্থায় আছে ওইটা দেখাইতেছে, ওইটার জন্য এইগুলা আছে। তো এগুলো আমরা রিমুভ করে দেবো, আমরা রাখবো না। এখান থেকে ইয়ে করার পরে আমরা এখানে ডিলিট অপশন পাবো, অর্থাৎ এই যে এখানে ডিলিট, আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে আমাদের ফোল্ডারটাকে আমরা একবার এমটি করে নিলাম, অর্থাৎ যেখানে আমাদের ফাইলগুলো রাখবো, অর্থাৎ আমাদের public.html এই ফাইলটা এখন আমাদের খালি আছে। তো এখানে আমরা আমাদের এখন নতুন যে আমরা যে সাইটটা তৈরি করব সেই সাইটটা আমরা এখানে ইনপুট করব। তো এই জন্য যেটা করব যে আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে আমাদের অনলাইনে আমরা যে সি প্যানেল কিনছি তার মধ্যে একটা হচ্ছে ইয়ে থাকবে, অর্থাৎ এখানে বিভিন্ন সফটওয়্যার থাকবে, যে সফটওয়্যারগুলোর দ্বারা আমরা এই যে ওয়ার্ডপ্রেস গুলো ইনস্টল করতে পারবো। তখন এখানে হচ্ছে এখানে একটা আছে ডি লিউক্স নামে একটা সফটওয়্যার আছে, এর মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো। তো আমরা এটা সিলেক্ট করলাম। আমরা যখন জাম্পে যেরকম হচ্ছে আমরা ইনস্টল করার জন্য আমাদের কিছু কাজ করতে হয়েছে, সেরকম আমরা সি প্যানেলে অর্থাৎ এইখানে আমরা করার জন্য কিছু কাজ করতে হবে। তো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে কাজটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি। তো এখানে যে আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব, প্রথমে এটা ক্লিক করার পরে এখান থেকে ওয়ার্ডপ্রেস করার পরে আমাদের এখানে লেখা আছে যে নিউ ইনস্টল। আমাদের এখানে আমাদের দেখাই দিতেছে যে আমাদের স্পেস কত আছে। তো আমাদের দেখা যাচ্ছে ডিস্ক স্পেস রিকোয়ার্ড 9.1 MB, অর্থাৎ আমাদের এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে 9.1 MB আছে। আর আমাদের ডিস্ক স্পেস অ্যাভেলেবল লিখতেছে আনলিমিটেড MB, অর্থাৎ আমাদের এখানে আমরা যে হোস্টিংটা কিনছি সেটা হচ্ছে আনলিমিটেড MB, অর্থাৎ এখানে আমাদের জায়গা অনেকে আছে 1 GB 2 GB এভাবে বিক্রি করে।
আমরা যেহেতু একটা অনেক ভালো একটা কিনছি, জন্য আমাদের এখানে আনলিমিটেড জায়গা দেওয়া আছে, তো আমরা যত খুশি এখানে ফাইল করবো, এখানে আমাদের প্রচুর জায়গা দেওয়া আছে। তো এই জন্য আমরা এখানে আমরা নিউ ইনস্টলটা দিলাম। নিউ ইনস্টল দেওয়ার পরে এখানে আমাদের সেই অপশন গুলো দেখাইতেছে যে কি কাজ করতে হবে। তো প্রথমে ইনস্টল অন ডোমেন, আমাদের ডোমেন যে নামে আমরা করব সেই ডোমেন নামটা আমরা এখানে দিয়ে দেব। অর্থাৎ এখানে যে আমাদের bdcivilengineering.com, এটা যেহেতু আমাদের ডোমেন, এই জন্য এই নামে আমরা এখানে এটা রাখলাম। এরপরে আমাদের সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে ইনস্টল ইন ডিরেক্টরি। আমরা যদি এইটাকে মূল ফোল্ডার মূল না রেখে যদি এটা অন্য কোনো নাম রাখতে চাই, অর্থাৎ এর সামনে কোনো কিছু থাকবে, এরপরে এই জিনিসটা থাকবে, তো কিন্তু এরপরে আমাদের কোনো ডিরেক্টরি থাকবে, যেহেতু আমরা এটা মূল পেজ হিসাবে ব্যবহার করব, এজন্য আমাদের ডিরেক্টরি আর এখানে দেওয়ার দরকার নেই। ডিরেক্টরি অর্থাৎ বোঝাচ্ছি যে আমরা যেরকম ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করছি, তখন আমরা এখানে www স্ল্যাশ হচ্ছে আমাদের যখন লোকাল লোকাল ফোল্ডারে করছি, লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, আবার কোনো কোনো সময় লোকাল হোস্ট স্ল্যাশ ট্রিপল এ স্ল্যাশ হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই যে মাঝখানে একটা ট্রিপল এ লিখলাম, এটা হচ্ছে একটা ডিরেক্টরি। তো আমরা কোনো ডিরেক্টরি রাখবো না, সরাসরি আমাদের মূল ফোল্ডারই করবে, যেন এটা আমাদের এমটি থাকবে। এরপরে যে অপশনটা আছে সেটা অ্যাডমিন অ্যাক্সেস ডাটা। আচ্ছা, administrator user, you need to be enter the protected admin area। তো এখানে আমাদের একটা অ্যাডমিন একটা নাম দিতে হবে, যে নামে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস আমরা লগইন করব। তো আমরা এখানে দিলাম হাসিবুল, এটা আমরা ব্যবহার করলাম। আর একটা পাসওয়ার্ড আমরা ব্যবহার করব, সিক্রেট পাসওয়ার্ড, যেটা দ্বারা আমরা আমাদের এই অনলাইনে এখানে আমরা ঢুকবো। একটা পাসওয়ার্ড, যেকোনো আমরা একটা পাসওয়ার্ড দিলাম, এটা আমাদের লগইন করার জন্য। এরপর এখানে আমরা একটা অ্যাডমিন নিকনেম লিখবো। তো নিকনেম লেখার জন্য আমরা এখানে ব্যবহার করলাম হাসিবুল। লেখার পরে এখন আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো ইমেল অ্যাড্রেস আমরা দিলাম। তো সাইট নেম, সাইটের আমরা যে সাইটটা বানাইতেছি সাইটের একটা নাম দিতে হবে। তো আমরা এখানে লিখলাম সাইটের একটা নাম দিই, সেটা হচ্ছে বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং, এই নামটা আমরা এখানে দিলাম। এখানে ডেসক্রিপশন আমরা নাও দিতে পারি, ডেসক্রিপশন হিসাবে আমরা বাংলাদেশ বাংলাদেশ, তো ডেসক্রিপশন হিসাবে আমরা এই নামটাই ব্যবহার করতে পারি আপাতত। পরে আমরা এটা চেঞ্জ করার অপশন পাবো। তো সব কিছু আমরা পুরো করার পরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস। তারপরে হচ্ছে আমাদের এখানে ফিনিশ। আচ্ছা, এরপরে এখানে লেখা আছে, যে কি লেখা আছে আমরা একটু দেখি। ডু নট রিমুভ দ্য ফাইল নেম। তো আচ্ছা, এই ফাইল নেমটা এখানে রাখতে চাচ্ছে। আর আমরা হচ্ছে এইগুলো আমরা যেই ইনস্টলের ইনফরমেশন গুলো আমরা যদি কোনো ইমেলে পাইতে চাই, তো সেখানে সেই ইমেল নামটা লিখে দিতে হবে। এখানে একটা ইমেল নাম্বার আমরা এখানে দিয়ে দিতেছি। বলে ইমেল নামটা আমরা ব্যবহার করলাম। তো আমাদের এই নামটা ব্যবহার করার পরে আমরা হচ্ছে সেন্ড মেইল যদি দিই, আমাদের এখানে ইয়েটাও চলে যাবে। এরপরে আমরা ব্যাক টু ওয়ার্ডপ্রেস ওভারভিউ এখানে যাচ্ছি। ব্যাক টু ওয়ার্ডপ্রেস রিভিউ যদি আমরা এখানে যাই, তাহলে আমরা যে ইনস্টলটা করলাম ইনস্টলটা আমরা দেখতে পাবো এখান থেকে। এরপর আমরা আমাদের সাইটটা ভিজিট করতে পারি এখান থেকে। তো আমরা হচ্ছে সাইটটা ভিজিট করি।
তো এখন বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করছিলাম তখন এই পেজটা আসছে, সেই পেজটা আসছে। তো আমাদের এর দ্বারা আমাদের ইনস্টলের কাজ শেষ। আমরা যদি এখন আমাদের সেই ইয়ে ডিরেক্টরিতে দেখি, অর্থাৎ আমাদের public.html এর মধ্যে দেখি, দেখবো যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এই যে সে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলটা, ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো এগুলো, এটা তো এমটি ছিল, এখন এখানে সে ওয়ার্ডপ্রেসের ইয়েটা চলে আসছে, অর্থাৎ আমরা বুঝলাম যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এখানে চলে আসবে। এটা চলে আসবে। তো এখন আমাদের কাজ যে আমরা শিখছি ওই কাজই, আর আমাদের কোনো কাজ নাই। এখন আমরা হচ্ছে শুধু আমরা যেভাবে আমরা লোকাল সার্ভারে কাজ করছি, অর্থাৎ আমাদের সাইটটা লেখার পরে wp admin লেখার পরে আমরা এখানে যদি ইয়ে করার পরে wp admin করলে আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে লগইন করার যে পেজটা, সেই পেজটা আমরা এখানে চলে আসলো। তো এখানে এখন আমরা শুধু আমাদের সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগইন করব। করলে আমরা আমাদের লোকাল সার্ভারে কাজ করার সময় যে আমরা ড্যাশবোর্ডটা পাচ্ছিলাম, সেই ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে। তো এটা এর মাঝে আমরা দেখে আসি আমাদের এখানে। তো আমরা যে ইয়েটা করছি, অর্থাৎ আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, তো এখানে আমরা যদি কোনো ফাইল আমরা এখান থেকে আপলোড করতে সরাসরি সমস্যা হয়, তো আমরা যে থিমগুলো ইনস্টল করতেছি সেই থিমগুলো wp কন্টেন্ট, অর্থাৎ এর মধ্যে থিমগুলো থাকবে। তো আমরা এখন যে থিমটা দেখতে পাচ্ছি, যে থিমটা অটোমেটিক ইনস্টল করা হয়েছে, সেই থিমটা হচ্ছে এখানে দেখতে গেলে আমরা থিমের মধ্যে যদি যাই, তো এই যে 2014 এই থিমটা এখন ইনস্টল করা আছে। তো এই জন্য এই থিমটা এখানে, যদি আমরা কোনো থিম ইয়ে করতে চাই, তো এখানে আমরা ওই থিমটা আপলোড করে দেবো, তাহলে ওই থিমটা এখানে দেখা যাবে। তো আমরা ড্যাশবোর্ডের মধ্যে গেলাম, তখন এইটাই সে আমাদের ড্যাশবোর্ড, এখানে আমরা আমাদের হচ্ছে জাম্পে অর্থাৎ অফলাইনে আমরা কাজগুলো করছি। তো এখানে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটা আমাদের হচ্ছে ইনস্টল করে নিব, যেটা আমাদের ইনস্টল করা দরকার। তো ইনস্টল করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিম থেকে আমরা হচ্ছে এখানে নতুন একটা ইয়ে করার জন্য অ্যাড নিউ, করার পরে আমরা হচ্ছে এখান থেকে বাছাই করব। তো আমরা হচ্ছে আমরা এর আগে প্যারাবোলা ওইটা করছিলাম, তো ওইটা আমরা এখানে ব্যবহার করি। এই সে প্যারাবোলা থিমটা, যেটা আমরা হচ্ছে লোকাল হোস্ট, তাহলে আমাদের জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। তো এটা ইনস্টল করার পরে আমরা এখানে ইনস্টল নাও, ইনস্টল করার পরে এটা আমাদের হচ্ছে এখন অ্যাক্টিভ করতে হবে। আমরা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে এই জিনিসটা এখন যেটা করবে, যে এটা হচ্ছে ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে এই থিমটা এখন আমাদের অ্যাক্টিভ হয়েছে। তো আমরা এটা শিওর হওয়ার জন্য আমরা আমাদের সাইটে যাব। হ্যাঁ, এটা আমাদের এখন অ্যাক্টিভ আছে। তো আমরা আমাদের যে সাইট আছে, অর্থাৎ সাইটে এখন এই থিমটা ছিল, তো আমরা ওটা ইনস্টল করার পরে ওটা দেখার জন্য আমরা এখানে রিফ্রেশ দেব। দেখা যাচ্ছে যে আমাদের ওই যেটা আমরা চাচ্ছিলাম ওইটা আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন আমাদের একটা অপশন এখানে আমাদের দেখা বাকি ছিল, সেটা হচ্ছে সেটিং। তো আমরা সেটিং অপশনটা আজকে দেখে নিব।
তো আমরা এখান দেখার জন্য এখান থেকে আমরা সেটিং এ ক্লিক করলাম। করার পরে প্রথম যে অপশনটা আমরা পাবো সেটা হচ্ছে জেনারেল সেটিং। তো জেনারেল সেটিং এর মধ্যে যে অপশনগুলো আছে এখানে প্রথমটা হচ্ছে সাইট টাইটেল। তো সাইট টাইটেল হিসাবে আমরা আমাদের যে ওয়েবসাইট সেটা সাইট টাইটেল আমরা দিচ্ছি বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এরপরে আমরা ট্যাগ নেম ব্যবহার করছি, এখানে ট্যাগ নেমে ওইটা রাখছি। তারপর এটা যে ডেসক্রিপশনটা এটা আমরা এখানে রাখছি। এরপরে আমাদের যে ইউআরএল অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইউআরএল যেটা সেই ইউআরএলটা এখানে দেখাচ্ছে, এবং সাইট ইউআরএল ওয়ার্ডপ্রেস ইউআরএল এবং সাইট ইউআরএল আমাদের একই, দুইটা একই। এরপরে আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে ইমেল যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমরা এটা ব্যবহার করছি। এরপরে নিউ ইউজার ডিফল্ট রুল, যখন আমরা নতুন ইউজার দিব সেই ইউজার কি হবে সাবস্ক্রাইবার হিসেবে তাকে ইয়ে করবো। বা আমরা টাইম জোনটা ঠিক করে নিব, অর্থাৎ টাইম জোনটা আমরা যেরকম হচ্ছে ঢাকার জন্য এটা যে টাইম জোনে আমরা সেই টাইম জোনটা আমরা এখানে করে দেব। এরপর ডেট ফরম্যাট, কোন ডেটে আমরা যে লেখাগুলো দিব কোন ডেটে আসবে, অর্থাৎ আমরা যদি এটা রাখতে চাই যে প্রথমে মাস এরপরে এটা আসবে, বিভিন্ন আমরা পছন্দ মতো যে কোনো একটা ডেট ফরম্যাট আমরা দিয়ে রাখতে পারি। সাপোজ আমরা হচ্ছে এই ডেট ফরম্যাটটা চুজ করলাম, প্রথমে ডে থাকবে এরপর মান্থ এরপর ইয়ার। এরপরে আমরা এখানে আরো কিছু অপশন পাবো, সেটা হচ্ছে যে টাইম ফরম্যাট। এরপরে যে অপশন পাবো টাইম ফরম্যাট। তো টাইম ফরম্যাটে আমরা হচ্ছে এটা এই টাইম ফরম্যাটটা দিতে পারি, অর্থাৎ এখানে এটা দিতে পারি, কিংবা আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপরে আমরা কোনো পরিবর্তন করলে সেভ চেঞ্জ। তো সেটিং অপশনের মধ্যে প্রথম যেটা জেনারেল সেটিং সেটা আমরা দেখে নিলাম। এরপরে আর অপশনটা হচ্ছে রাইটিং। তো রাইটিং যে অপশনটা আছে এখানে আমরা রাইটিং এর মধ্যে প্রথম যেটা আছে ফরম্যাটিং। ফরম্যাটিং এর এখানে হচ্ছে এখানে ফরম্যাট করার অপশন দিবে, সেগুলো আমরা করতে চাইলে এটা করে নেব। এরপর আছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, অর্থাৎ আমরা যে পোস্টগুলো লেখাগুলো যে লেখাগুলো এখানে লিখবো সেটা কোন ক্যাটাগরি আন্ডারে যাবে। যেহেতু আমাদের এখানে এখন পর্যন্ত একটাই ক্যাটাগরি তৈরি করা আছে আনক্যাটাগরাইজ, আনক্যাটাগরাইজের মধ্যে আসবে ডিফল্ট পোস্ট ফরম্যাট, অর্থাৎ যে পোস্টগুলো লিখবো সেগুলো কোন ফরম্যাটে যাবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট এবং আরো অনেকগুলো ফরম্যাট আছে। তো আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে এখানে এরপরে আমাদের এখানে আছে মেল সার্ভার। মেল সার্ভারটা এখানে আমরা যে মেল সার্ভারটা আমরা চুজ করব সেই মেল সার্ভারটা আমরা এখানে দিয়ে দিব, পোর্টটাও বলে দিব যে কোন পোর্টে এটা আসবে। লগইন ইনফরমেশন এখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যেটা আমাদের প্রয়োজন মতো আমরা এই জিনিসটা আমরা যে ক্লায়েন্টের কাজগুলো করে দিব সে তার ইয়ে অনুযায়ী এই জিনিসটা আমরা অ্যাডজাস্ট করে নেব। ওটা এটার ক্লায়েন্টের হচ্ছে অর্থাৎ এখানে হচ্ছে তো এরপরে আমরা এটা যেটা দেখলাম যে হচ্ছে 2 নাম্বার সেটিং কে 2 নাম্বার যেটা সেটা হচ্ছে রাইটিং। তো রাইটিং এখানে যেটা আমরা এখানে অর্থাৎ এই যে এখানে যে এক্সাম্পল যে লেখাটা দেখছে এটা আমাদের পছন্দ মতো যে আমাদের সার্ভারটা আমরা এখানে মেল সার্ভারটা ঠিক করে নিব, যেখানে আমাদের ইমেল গুলো আসবে, অর্থাৎ আমাদের ক্লায়েন্টরা যেখানে ইমেল গুলো পাঠাবে এটা হচ্ছে আমাদেরকে এখান থেকে ঠিক করে নিতে হবে। এটা হচ্ছে পরবর্তীতে আমরা এরপর হ্যাঁ এটা হচ্ছে এটা আমাদের নাম অনুযায়ী এখানে আমরা দিব এবং পোর্টটা ঠিক করে দিব। তো ওই পোর্টে আমাদের অর্থাৎ আমাদের এখানে অর্থাৎ আমরা যে ইয়েটা ইনস্টল করছি অর্থাৎ সি প্যানেল, এই সি প্যানেল মধ্যে আমাদের এই মেল সার্ভার আছে। তো আমরা যখন কোনো মেল আমাদেরকে পাঠাবে তো ওই সি প্যানেলে যায় আমাদেরকে আগে মেল যে সার্ভারটা আছে ওইটা আমাদেরকে নাম এবং ইউজার সবকিছু ঠিক করে মেল সার্ভারটাকে তৈরি করে আসতে হবে। তো আমরা যে মেল সার্ভারটা তৈরি করছি ওই ওই মেল সার্ভারের নামটা এখানে লিখতে হবে, যেহেতু আমরা এখনো পর্যন্ত তৈরি করিনি ওই জন্য এটা আমরা এখনো দিচ্ছি না। তো এটা আমাদেরকে দিতে হবে। তো আমরা অনেক সময় গুগলে যেমন জিমেল থাকে, জিমেলটাকে আমরা নিজের একটা সার্ভার বানানো যায়, যেরকম হচ্ছে আমাদের আমাদের যে কোনো গুগলে লিখতে হলে কি লিখতে হয় যে arif@gmail.com। তো এই যে জিমেল যে কথাটা আছে আমি এই জিমেল কথাটা না রেখে আমাদের সাইটের নাম লিখবো, অর্থাৎ arif@civilengineering.com। তো এই জিনিসটা করার জন্য আমাদের জিমেলের সুবিধা আছে, জিমেলের মাধ্যমে এই সার্ভারটা করা যায়। তো এটা আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলের কাজ এবং এটা হচ্ছে ওটা যদি আমরা একটা কোম্পানি করি কিংবা ইয়ে করি তখন এই জিনিসগুলো আমাদের লাগবে, আপাতত এটা আমাদের লাগতেছে না। তো ওইটা আমরা হচ্ছে পরবর্তীতে আমরা দেখবো। এরপরে হচ্ছে যেই মেইলটা বানালাম তার হচ্ছে লগইন নেম এবং পাসওয়ার্ড এই জিনিসগুলো আমরা এখানে দিব।
এবং ডিফল্ট মেইন ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে এখন আনক্যাটাগরাইজড আছে, সে আনক্যাটাগরাইজড এখানে আছে। এরপরে আমরা আপডেট সার্ভিস নামে যেটা আছে সেখানে আমাদের এখানে একটা আমাদের ইউআরএল দেয়া আছে, যদি আমরা কোনো চেঞ্জ করি পেজে তাহলে আমরা এখানে সেভ চেঞ্জ দিব। এরপরে সেটিং এর মধ্যে আমাদের জেনারেল ও রাইটিং এর পরে যে সেটিংটা আছে সেটা হচ্ছে রিডিং। তো রিডিং সেটিং এ যাওয়ার পরে আমরা এখানে দেখবো যে ফন্ট পেজ ডিসপ্লেস, অর্থাৎ আমরা যে আমরা ফন্টে অর্থাৎ কোন পেজটা ডিসপ্লে করবে, ইওর লেটেস্ট পোস্ট অর্থাৎ আমার যে লেটেস্ট পোস্টটা সেটা ফ্রন্ট পেজে চলে যাবে নাকি অন্য কোনো স্ট্যাটিক পেজে যাবে। যেরকম আমাদের এই সাইটে এখনো পর্যন্ত ওরকম আমরা যদি একটা স্ট্যাটিক পেজ আছে সেটা হচ্ছে যে স্যাম্পল পেজ। স্ট্যাটিক পেজ অর্থাৎ যে আমরা সাইটে যে নতুন নতুন পেজগুলো তৈরি করতেছি, যেরকম আমরা লোকাল সার্ভারে একটা পেজ তৈরি করেছিলাম কন্টাক্ট পেজ, তো এখানে আমরা যদি ওটা এই যে সার্ভারে তৈরি করা নাই থাকলে ওই কন্টাক্ট পেজটা আমরা এখানে দেখতে পাই। তো আমরা এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করার পরে আমাদের ফ্রন্ট পেজ কোনটা হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা যদি ফ্রন্ট পেজটা এখন যেরকম আমাদের ফ্রন্ট পেজটা অর্থাৎ এখানে যে হোম পেজটা আছে সেটাই ফ্রন্ট পেজ আছে, স্যাম্পল পেজটা কিন্তু ফ্রন্ট পেজে নাই। তো এই আমরা এখান থেকে যদি হচ্ছে ফ্রন্ট পেজটা আমরা স্যাম্পল পেজটা সিলেক্ট করে দেই এবং সেভ করি, তাহলে আমরা যখন সাইটে ভিজিট করব তখন দেখা যাবে যে এই পেজটা স্যাম্পল পেজটা। তো আমরা আপাতত ওটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে পেজটা আছে ওই পেজটাই থাকবে। এবং আমাদের যে পোস্টগুলো আমরা লিখবো এই পোস্টগুলো কোন পেজে যাবে, তো এখান থেকে যদি আমরা কোনোটা সিলেক্ট না করে দিই তাহলে আমাদের ফ্রন্ট পেজে চলে যাবে। আর আমরা যদি এখান থেকে সিলেক্ট করে দিই স্যাম্পল পেজ কিংবা আরো যখন অন্যান্য পেজ তৈরি করবো ওই পেজগুলো এখানে দেখাবে, তো ওই পেজ সিলেক্ট করে দিলে আমরা যে পোস্ট আমার, কারণ এক এক সময় এক একটা পেজে আমার পোস্ট লেখাগুলো পাবলিশ করতে হবে, তখন আমরা ওই পেজটা আমরা এখান থেকে রিডিং যে অপশনটা আছে এখান থেকে এসে আমরা এটা কাস্টমাইজ করে নিব। এরপর আমার আছে ব্লগ পেজ শো হচ্ছে অ্যাট মোস্ট, অর্থাৎ আমাদের একটা পেজে কতগুলা করে হচ্ছে পোস্ট দেখাবে, অর্থাৎ আমরা যখন পোস্ট লিখবো তখন এই একটা পেজে কতগুলো পোস্ট লিখতে হবে, সর্বোচ্চ কয়টা পেজ দেখাবে সেই জিনিসটা এখানে ইয়ে করবো। বাই ডিফল্ট এখানে 10 দেওয়া আছে, আমরা যদি বেশি চাই বেশি দিতে পারি, কম চাইলে কমাই দিতে পারি। এরপরে হচ্ছে আমাদের রিসেন্ট, এখানে হচ্ছে ফিট শো দা মোস্ট রিসেন্ট যেটা এটা কয়টা, এখানে 10টা আইটেম দেওয়া আছে। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে ফর ইচ আর্টিকেল ইন এ ফিট শো, তো এখানে ফুল টেক্সট, যদি ফুল টেক্সট আমরা দিই তাহলে পুরো আর্টিকেলটাই দেখা যাবে, যদি সামারি দিই তাহলে কিছুটা সামারি দেখাই দিয়ে পরে পরবর্তীতে অন্য একটা টেক্সট। তো এখানে আরেকটা জিনিস আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ আমাদের এই পেজটা আমরা যখন গুগলে কোনো সাইট ভিজিট করি তো দেখা যায় যে ওই সাইটটা কতগুলা পেজ গুগল ইন্ডেক্স করছে, অর্থাৎ গুগল ইন্ডেক্স করা অর্থাৎ গুগল একটা সার্চ ইঞ্জিন, সে আমার সাইটের কতগুলা পেজ তার মাধ্যমে দেখাবে ভিজিটরকে। তো এইটা যদি আমি ক্লিক করে রাখি তার মানে গুগলকে আমরা ডিসকাস করছি আমার পেজটা এখনো তৈরি হয়নি, আমার এটা এখন ইন্ডেক্স করে না, কারণ এখন ইন্ডেক্স করলে এখানে কোনো তথ্য নাই, তো মানুষের তো কোনো তথ্য পাবে না। তো ইন্ডেক্স করার অর্থ হচ্ছে যে আমার এই সাইটটা মানুষ দেখতে পাবে, ইয়ে করতে পারবে। তো আমরা যেহেতু আমাদের সাইটটা এখন তৈরি হয়নি আমরা এখানে ডিসকাস এটা দিলাম, পরবর্তীতে আমাদের সাইটটা যখন তৈরি হয়ে যাবে তখন আমরা এই টিকটা তুলে দেব। তো আপাতত এটা আমরা টিকটা রাখি আমরা সেভ চেঞ্জ দিলাম। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিসকাশন। এখানে ডিসকাশন সেটিং এর মধ্যে ডিফল্ট আর্টিকেল সেটিং, আমাদের যে আর্টিকেল গুলো লেখা হবে সেই আর্টিকেল গুলো কিভাবে হবে এই জিনিসগুলো এখান থেকে দেয়া আছে। প্রত্যেকটা জিনিসের যে এখান থেকে দেয়া আছে এগুলো আমরা যেরকম একটা লেখা আছে অ্যালাউ পিপল টু পোস্ট কমেন্ট অন নিউ আর্টিকেল, অর্থাৎ এইটা যদি ঠিক দেয়া থাকে তার অর্থ হচ্ছে যে আমরা মানুষকে একটা আমি পোস্ট লিখছি পোস্টে আমরা কমেন্ট দেওয়ার সুযোগ দেবো, অর্থাৎ নিচে একটা বক্স থাকবে ওই বক্সে একজন আসে ওই লেখাটা সম্পর্কে কমেন্ট করতে পারবে, তো এই জিনিসটা আমরা এখানে দিতে পারবো। এরপরে আদার কমেন্ট সেটিং এর মধ্যে এখানে বিভিন্ন কমেন্ট সেটিং আছে। তো এই কমেন্ট সেটিং গুলো আমরা এগুলো পরে যেরকম বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে এইগুলো দিয়ে রাখছে, তো এগুলো যদি আমরা আমাদের চেঞ্জ করতে হয়, যেমন এখানে একটা আছে এনেবল সেটিং দেয়া আছে কমেন্ট পাস লেভেল ডেপ, এখানে 5টা দেয়া আছে, তো আমরা ইচ্ছা করে এটা কম বেশি করতে পারবো। তো এগুলো বিভিন্ন কাজ আছে, তো এটা আমরা আস্তে আস্তে এগুলো শিখে নিব যে আসলে কোনটা কি কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। তো আমরা এখানে বাই ডিফল্ট 5টাই রাখলাম। তো
তো এরপরে আমরা ইমেল মি হোয়েনিভার। তো আমাকে ইমেল কিভাবে পাঠাবে? এনিওয়ান পোস্ট এ কমেন্ট, সবাই পোস্ট দিতে পারবে। তো এ কমেন্ট ইজ হেল্প ফর মডারেটর, এবং এই কমেন্ট গুলো একজন মডারেটর মডারেট করতে পারবে, অর্থাৎ সেই পোস্ট গুলো রাখবে কি রাখবে না এই জিনিসটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল করা যাবে। তো এইভাবে আমরা এখানে আমাদের যে ডিসকাশন যে অপশন আছে, এইভাবে আমাদের সাইটটা বিভিন্ন কাস্টমাইজ অপশন আছে, এখান থেকে আমি এই জিনিসগুলো আমরা এখান থেকে এপিএস এর মাধ্যমে আমরা দেখতে পাবো। যদি আমরা এই পেজে কোনো পরিবর্তন করে রাখি তাহলে আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে চলে আসবো। এরপরে যে আছে সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া সেটা হচ্ছে যে আমরা যে ইমেজ গুলা কিংবা যে থাম্বনেল 9 যে সাইজটা, সেটা কত সাইজ হবে, যেন 150 বা 150 আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। এবং ম্যাক্সিমাম সাইজ, অর্থাৎ আমরা যে ইমেজ গুলা আপলোড করবো সেগুলো ম্যাক্সিমাম সাইজ কত হবে, ওয়াইড, হাইট এবং লার্জ সাইজ কত হবে সেই জিনিসগুলো এখানে, সরি এখানে মিডিয়াম সাইজ কত হবে, লার্জ সাইজ কত হবে সেইটা এখান থেকে উল্লেখ করে দেওয়া আছে। আমরা ইচ্ছা করে এটা কম বেশি করে নিতে পারবো। এবং আপলোডিং ফাইল, এখানে হচ্ছে অর্গানাইজড মাই আপলোড ইনটু মান্থ এন্ড ইয়ার বেসড ফোল্ডার। মান্থ এবং ইয়ার বেসড ফোল্ডারে আমরা এটা করবো কিনা এই জন্য এটা ঠিক দেওয়া আছে, যে আমরা কোনো পরিবর্তন যেহেতু করি নাই, তো আমরা এখানে সেভ চেঞ্জ দেওয়ার দরকার নেই। অর্গানাইজ মাই আপলোড ইনটু মান্থ এন্ড ইয়ার বেসড ফোল্ডার, অর্থাৎ আমি যে আপলোড ফাইল করতেছি এই ফাইলগুলা হচ্ছে ইয়ার এবং মান্থ হিসাবে এগুলো একটা ফোল্ডারের মধ্যে অর্গানাইজ অর্থাৎ রেখে দিবে, জিনিসটা রেখে দিয়ে সে সংরক্ষণ করবে। এই জিনিসটা আমরা এখানে বাই ডিফল্ট এখানে টিক দেওয়া আছে, কিন্তু আমি এটা পছন্দ না করি যে রাখবো না, আমি টিক তুলে দেব। তো এরপরে যেটা আছে পারমালিঙ্ক। তো এই মিডিয়া অপশনে যখন আসছে তখন আমরা আরেকটা জিনিস এখান থেকে দেখে নিই, সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের পোস্টের নিচে একটা অপশন আমরা পাবো, সেটা হচ্ছে মিডিয়া। তো এখানে আমরা যেহেতু মিডিয়া, অর্থাৎ এখানে আমরা যখন কোনো পোস্ট লিখতে যাই, অর্থাৎ একটা পোস্ট পাবলিশ করব, তখন পোস্ট পাবলিশ করার সময় নিউ পোস্ট যখন আমরা দিচ্ছি, নিউ পোস্টের এখানে আমরা যখন কোনো এখানে একটা হেডিং দিলাম, এরপর এখানে কিছু কথা লিখলাম, লেখার পরে আমরা যদি কোনো এখানে ইমেজ দিতে চাই তাহলে আমরা কি করি, অ্যাড মিডিয়াতে ক্লিক করি। অ্যাড মিডিয়াতে আমরা যদি ক্লিক করি, তো অ্যাড মিডিয়াতে ক্লিক করার পর এখানে দুটো অপশন থাকে। একটা হচ্ছে যে আমাদের এই ওয়ার্ডপ্রেসের মধ্যে যদি কোনো ইমেজ আগে থেকে থাকে তো ওই ইমেজগুলো আমরা এই পোস্টে ব্যবহার করতে পারবো। আরেকটা অপশন থাকে, অর্থাৎ ইমেজগুলো এখানে নাই কিন্তু আমরা ইমেজগুলো বাইরে থেকে আপলোড, অর্থাৎ আরেকটা অপশন থাকে আপলোড, আমরা আপলোড করতে পারবো। তো যে ইমেজগুলো এখানে আছে সেইগুলো আমরা যখন মিডিয়াতে যাব, মিডিয়া লাইব্রেরি, তো ওখানে আমরা ওগুলো দেখতে পাবো, কিন্তু আমাদের নাই। এখন আমরা নতুন করে আমাদের কম্পিউটার থেকে আপলোড করতে চাচ্ছি ছবিগুলো, তখন আমরা অ্যাড নিউ এটা দিব। তো যাই হোক, আমরা সেটিং এ আলোচনা করতেছিলাম। তো সেটিং এর আমাদের লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে যে সেটিং এর মধ্যে সেটা হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্কে আমরা যাই। মিডিয়াটা শেষ হয়ে গেল। হ্যাঁ, মিডিয়া হচ্ছে যে ছবি যদি আমরা একটা পোস্ট লিখতে চাচ্ছি, পোস্টে আমাদের ইয়াতে যদি আগে থেকে কোনো ছবি থাকে, কম্পিউটার সরি আমাদের এই ওয়ার্ডপ্রেসের মধ্যে আগে থেকে, তো ওই ছবিটা সিলেক্ট করে আমরা ছবিটা হচ্ছে অপশন থাকবে সেট দা ইমেজ, দিলে আমাদের ছবিটা সেট হয়ে যাবে। আর যদি আমরা যেই কাঙ্ক্ষিত যে ছবিটা চাচ্ছি সেই ছবিটা আমাদের এটার মধ্যে নাই, তখন আমাদের ওখানে একটা অপশন থাকবে আপলোড। ওই আপলোডে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো ফটোশপে কিংবা কোনো দ্বারা আমরা একটা ছবি তৈরি করছি, ওই ছবিটা আমরা এখানে নিয়ে এসে ব্যবহার করবো। যেমন অনেক সময় আমাদের ব্যানার ইউজ করতে হবে, একটা নির্দিষ্ট সাইজ বলে দিবে, তো ওই জিনিসটা আমরা তৈরি করে নিয়ে ওটা আপলোড করে তারপর ওটা আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা ওই যে যখন আমরা পোস্ট পাবলিশ করছিলাম তখন আমরা ইমেজগুলো করতে হবে দেখাইছিলাম। আচ্ছা, এরপরে আমরা পারমালিঙ্ক যে অপশনটা আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। পারমালিঙ্ক হচ্ছে যে আমরা যেসব পোস্ট গুলা দিতেছি, অর্থাৎ এখানে যে পোস্ট গুলা লিখবো, যেরকম এখানে একটা লেখছে
যে আমাদের ডিবি সিভিল ইঞ্জিনিয়ারিং স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, যে এই যে একটা ডাব্লিউপি অ্যাডমিন, তারপরে স্ল্যাশ দিয়ে আরেকটা জিনিস, এই লেখাটা থাকলে আমরা সুন্দর করে বুঝতে পারতেছি আসলে কোন পেজে এখন সে আছে। কিন্তু এরকম না থাকে যদি সে হোয়াট চিহ্ন দিয়ে পি সমান এরকম কিছু লেখে, তাহলে এটা আমাদের বোঝানো একটা কঠিন। তো এই জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা যে পোস্ট লিখবো সেই পোস্ট অনুযায়ী যেন লেখাটা আসে, সেই জন্য আমরা এখানে এইটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ পোস্ট নেম। তাহলে এখন আমরা যে পোস্ট করে লিখবো সে আমাদের ওই যে পোস্ট লিখবো সেই পোস্ট অনুযায়ী এটা শো করবে। তো এটা লেখা, এটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে যদি আমরা সেভ চেঞ্জ দিই, এখন এখন আমাদের স্যাম্পল পেজ কিংবা আমরা যখন যদি নতুন পেজ ক্রিয়েট করি, এই যে এখানে দেখা যাচ্ছে এখন যে স্যাম্পল পেজ যখন আমরা যাই গেছি, তখন কি হচ্ছে এরপরে স্যাম্পল পেজ এই লেখাটা আসছে। কিন্তু এখন আমরা এখানে পারমালিঙ্কটা যদি অন্য কিছু দিতাম, এগুলো সিলেক্ট করতাম, তো এই উইন্ডোে আসবে। যেহেতু এটা আমাদের বোঝার জন্য সুবিধা, তো এই জন্য আমরা এটা সিলেক্ট করে এটা আমরা আমরা কিন্তু কোনটা করে রাখবো, এটা পোস্ট পোস্ট নেমে করে রাখবো, ওকে করে রাখবো, এটা ক্লিক করে তারপর আমরা সেভ। তাহলে ওই লিংক অনুযায়ী উঠে তাহলে আমরা যে পোস্টটা দিব ওই পোস্টটার নাম অনুযায়ী, সাপোজ এখানে আমরা নতুন একটা পোস্ট দিলাম, যে পোস্টটা একটা পেজ ক্রিয়েট করলাম, যে পেজের নাম হচ্ছে কন্টাকাস, তো তখন আমরা এইখানে ওই কন্টাকাস ওই লেখাটা আসে। তো এইভাবে আমরা আমরা অনলাইনে যে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা সেটিং এর কাজটা আমরা করে দিই। ধন্যবাদ আমাদের। আচ্ছা, আমরা কি আগের ক্লাসে